আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু তার ভিতরে অন্য একটা জিনিস আমাকে ভাবাচ্ছে যে ইদনি তো আমায় ভালোবাসে না বা আমায় সহ্যই করতে পারে না, তাহলে অন্যের সাথে রসিকতা করায় সে কেন এতটা হাইপার হচ্ছে? দূর, যাই হবে হোক, সে আমার সাথে কেমন আচরণ করবে সেটা তার ব্যাপার, সেসব নিয়ে আমি কখনই মাথা ঘামাবো না। দুপুর হয়ে এসেছে, আবার রুমে এসে ইদনিকে খাওয়ার জন্য ডাক দিলাম, কিন্তু সে সোজা বাংলায় না করে দিল যে সে খাবে না। দুপুর পেরিয়ে রাত হয়ে এসেছে, এর মধ্যে আমি আর তার সামনে আসিনি। সারাটা দুপুর সে রুমে কাটিয়েছে। সিদ্ধান্ত নিলাম রাতেও খাবারের জন্য জোর করব না তাকে। যখন তার পেটে টান পড়বে তখন এসে সে আপনা আপনি খাবে, কিন্তু মা তা হতে দিল না। রাতের বেলায় খাবার নিয়ে গিয়ে নিজের হাতে ইদনিকে খাইয়ে দিয়েছে। মা ইদনিকে খাইয়ে দিয়ে নিচে এসে আমায় এক গাদা প্রশ্ন ছুড়ে মারল। আকাশ, ইদনি কান্না করছিল কেন তাকে খাইয়ে দেওয়ার সময়? কি করেছিস তুই ওর সাথে? কি করব আমি আবার তার সাথে? কিছু তো একটা করেছিস, না হয় সে কান্না করছিল কেন? মা, আমি তার সাথে কিছুই করিনি, আর সে কান্না করছিল কেন সেটাও আমি জানি না। তবে তুমি তো তাকে জিজ্ঞেস করতে পারতে। করেছি, কিন্তু কোনো উত্তর দেয়নি। তবে তার কান্নার ধরন আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয়নি। হয়তো মেয়েটা কোনো কিছু নিয়ে বেশ কষ্ট পেয়েছে। মায়ের কথা শুনে গলায় কাশি চলে এলো, কারণ তিনি ঠিকই ধরেছেন যে সে কিছু একটা নিয়ে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু মাকে সেটা বলা যাবে না বা বুঝতেও দেওয়া যাবে না, তাই কথা ঘুরিয়ে ফেললাম। মা, তার হয়তো বাসার মানুষের কথা মনে পড়েছে, না হয় আমাদের বাসায় তো কোনো কিছুর কমতি নেই। আর তাছাড়া আমিও তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করিনি যে সে কষ্ট পাবে। তা হলেও হতে পারে। আচ্ছা শোন, তুই তার থেকে আজ রাতে একটু জিজ্ঞেস করিস যে কি হয়েছে, তার কি বাসার জন্য মন খারাপ কিনা। যদি তাই হয় তাহলে কাল সকালে তাকে সাথে নিয়ে তুই তার গ্রামে যাবি, পরে সেখানে কিছুদিন থেকে বাড়ি ফিরবি। ঠিক আছে। পরে আমিও খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি সে আমার প্রশ্নের কোনো উত্তরই দিবে না। তাই আর মুখ নষ্ট করলাম না, চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছি। আর সে আগে থেকেই অন্য পাশ ফিরে বিছানায় শুয়ে আছে। বিছানায় শোয়া মাত্রই আমার ঘুম চলে এসেছে। রাত বাজে 3টা। হঠাৎ কারো কান্নার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। মিট মিট করে চোখটা খুললাম, তখনই দেখি ইদনি আমার শার্ট আলতো করে খামচে ধরে বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই দৃশ্য দেখে বুকের ভিতরটা ছ্যাত করে উঠল, কিন্তু কোনো ধরনের সারা শব্দ করলাম না। তখনই ইদনি ফোফাতে ফোফাতে বলতে লাগলো, এই, আজ তুই কেন এমন করলি আমার সাথে? কেন তুই আমার সামনে ওই মেয়েটার সাথে রসিকতা করলি? তোর একটা বারের জন্য কি মাথায় আসেনি যে তোর এই আচরণটা আমার ভেতরটাকে ক্ষতবিক্ষত করে দিবে? তুই এতটা পাষাণ কেন? তোর জায়গায় পাষাণ তো আমার হওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি তোর আজকের আচরণটা আমায় অনেক আঘাত করেছে। তোর আজকের আচরণটা আমার অনিচ্ছা সত্ত্বেও কেন জানি বুকের ভেতরে কাটার মতন হয়ে বিঁধেছে। যেখানে আমি তোকে সহ্যই করতে পারি না, সেখানে কেন এমন কষ্ট হচ্ছে তুই অন্যের সাথে রসিকতা করায়? বল, কেন কষ্ট হচ্ছে? কেন আমি তোর সেই আচরণটাকে মেনে নিতে পারছি না? কেন পারছি না বল? ইদনি আকাশকে জড়িয়ে ধরে কান্না করছে আর পাগলের মতো প্রলাপ করছে। ইদনি ভেবেছে আকাশ হয়তো ঘুমের রাজ্যে হারিয়ে গেছে আর তার কোনো কথাই সে শুনছে না। কিন্তু আকাশের তো বহু আগেই ঘুম ভেঙে গেছে। আকাশ সেই কবে থেকে ইদনির পাগলের মতো প্রলাপগুলো শুনছে, কিন্তু ভিতরে ভিতরে তার অনেকটা খারাপ লাগছে ইদনির এমন কথাবার্তা শুনে। এদিকে ইদনি এখনো বক বক করে যাচ্ছে। আকাশ ইদনির বকবকানি থামানোর জন্য ঘুমের বাহানা করে ইদনিকে জড়িয়ে ধরে। সে এমন ভাবে ইদনিকে জড়িয়ে ধরে, ইদনি তাতে বুঝতেই পারে না যে আকাশ জেগে আছে। সে ভাবে আকাশ ঘুমের মাঝে তাকে জড়িয়ে ধরেছে, তাই সে আকাশকে বলে, দেখেছিস, আমার কষ্ট হচ্ছে দেখে তুই ঘুমের মাঝে আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিস, কিন্তু বাস্তবে তুই অনেকটা নিষ্ঠুর। ইদনির এমন কথায় আকাশ ভুলেই যায় যে সে এতটা সময় ধরে ইদনির সাথে ঘুমের ভান করে নাটক করছিল। সে এবার নিজের অজান্তেই বলে ওঠে, আমি ঘুমের রাজ্য থেকেই তোমাকে সান্ত্বনা দিচ্ছি, সো তুমিও এবার কান্না থামিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যাও। আকাশের কথার শব্দ শুনে ইদনি ভ্যাবাচাকা খেয়ে যায়। সে আশ্চর্যজনক ভাবে আকাশের দিকে তাকিয়ে তাকে বলে, তুই ঘুমাসনি? আকাশ এবার জিভে কামড় দিয়ে বসে, কারণ সে বেকুবের মতন একটা কাজ করে ফেলেছে। এতটা সময় ঘুমের বাহানা করে আমার কথা শুনছিলি, তাই না? আকাশের আর বাঁচার উপায় নেই, সে ধরা খেয়ে গিয়েছে।
আরে কে বলেছে আমি ঘুমাইনি? আমি তো ঘুমিয়েছি, আর এখনো ঘুমের মধ্যে আছি, আর ঘুমের মধ্যে থেকেই তোমার সাথে কথা বলছি। আকাশের কথা শুনে ইদনি দাঁতে দাঁত চেপে ধরে আকাশকে বলে, শয়তান কুত্তা কোথাকার, তুই আস্ত একটা শয়তান। আমি শয়তান আর তুমি ধোয়া তুলসী পাতা। ইদনি আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সোজা আকাশের বুকের মধ্যে কামড় বসিয়ে দেয়। আকাশ ইদনির এমন ধরা আচরণ দেখে খিটমিট করে হাসতে শুরু করে। আকাশের হাসির শব্দ শুনে ইদনি আকাশের বুক ছেড়ে দিয়ে মাথার নিচ থেকে বালিশ উঠে নিয়ে সোজা তার মুখের মধ্যে চেপে ধরে। তারপর রাগান্বিত কণ্ঠে আকাশকে বলতে থাকে, জানোয়ার, তোকে একদম খুন করে ফেলবো আমি, একদম আসবি না তুই। আকাশ ইদনির এমন পাগলামিমূলক আচরণ দেখে শরীর জোর খাটিয়ে মুখের উপর থেকে বালিশটা ফেলে দেয়। পরে ইদনিকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেতে আরম্ভ করে। আর এই দিকে ইদনি আকাশের ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেয়ে পুরোপুরি শান্ত হয়ে যায়। সে যেন পাগলামি বন্ধ করার মেডিসিন পেয়েছে। আকাশের মেডিসিনের কার্যকারিতা তার উপরে এত পরিমাণ প্রভাব ফেলে যে সে পাগলামের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে গিয়ে পাড়ি জমায়। ইদনি চুপচাপ আকাশের স্পর্শ অনুভব করছে। অবশ্য সে চুপচাপ থাকলেও তার ভিতরটা টর্নেডোর মতন উতাল পাতাল করছে। সে যেন নিজের ভিতরটাকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। তখনই আকাশ তাকে ছেড়ে দেয় আর বলে, এবার ঘুমিয়ে পড়ো। ইদনি চুপচাপ আকাশের কথা মেনে নেয়। সে চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু তার ভিতর থেকে মাতাল প্রভাব এখনো পুরোপুরি বের হয়নি। এখনো তার ভিতরে আকাশের স্পর্শের রেশ রয়ে গিয়েছে। সে মনে মনে চিন্তা করে, কে আমি? আমি কি সত্যি সেই ইদনি যে কিনা এই লোককে প্রথম দেখায় ছুরি মেরেছিলাম, আর আজকে সেই লোকের স্পর্শে আমার ভেতরটা উথাল পাথাল করছে? না, আমি তো আর আমি নেই, বদলে গেছি আমি। কারণ আমার শরীরের সমস্ত রক্ত সব সময় রাগের কারণে উত্তক্ত হয়ে থাকতো, আর আজও রক্ত উত্তক্ত হয়ে আছে, কিন্তু সেটা ভিন্ন কোনো কারণে না। আমার মাঝে পরিবর্তন এসেছে। ইদনি এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সকালবেলায় ইদনির আগে আকাশের ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। পরে ইদনিকে ডাক দেয়, এই ইদনি, ঘুম থেকে উঠো, তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে। সো উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পরে তোমাকে আর দিয়াকে স্কুলে দিয়ে এসে আমি আবার কলেজে যাব। আকাশের ডাকে ইদনি ঘুম থেকে উঠে যায়, কিন্তু সে আকাশকে বলে, না, আপনার আমাদেরকে স্কুলে নিয়ে আসতে হবে না, আমি আর দিয়া মিলে চলে যেতে পারবো। না, তা হচ্ছে না। আমি তোমাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এসেই কলেজে যাব। এই খচ্চর, চুপ একদম। আমি বলেছি না আমরা আমাদের মতন চলে যেতে পারবো, আমাদেরকে তোর নিয়ে আসতে হবে না। তাও কেন তুই স্কুলে দিয়ে আসার জন্য বাড়াবাড়ি করছিস? সেই মেয়ের সাথে কথা বলার জন্য নাকি? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? ইদনি দেখো, তেমনটা কিছুই নয়। এই রাখ তোর তেমন তেমন, তোর তেমনের গুষ্টি মারি আমি। আমাদেরকে তোর স্কুলে দিয়ে আসতে হবে না, আমরা একাই স্কুলে যাব। ইদনি, তুমি রাগ দেখাও আর যাই করো, তোমাদেরকে আমি একা ছাড়ছি না। কারণ আমার পিছনে অনেক শত্রু লেগে আছে, তারা যে কোনো সময় তোমার আর দিয়ার ক্ষতি করে দিতে পারে। এই একদম বাহানা দেখাবি না আমাকে। আমি ভালো করেই জানি যে তুই সেই মেয়ের সাথে কথা বলার জন্যই এত তাল বাহানা করছিস। সো আমি যেটা বলেছি সেটাই, তোর আমাদেরকে স্কুলে দিয়ে আসতে হবে না, আমরা আমাদের মতো একাই যাব। আর যদি তুই আমাদেরকে একা যেতে না দিস তাহলে স্কুলেই যাব না আমি। ঠিক আছে, যাও, তোমার কথাই মেনে নিলাম। আমি তোমাদের কি স্কুলে দিয়ে আসতে যাব না, কিন্তু তোমরা গার্ডকে সাথে নিয়ে যাবে। না, তারও কোনো প্রয়োজন নেই। ইদনি, অতিরিক্ত করাটা কিন্তু কোনো ভালো কিছুর লক্ষণ না। সো তোমাদের সাথে গার্ড যাবে, আর তারা সেখানেই থাকবে। তোমাদের যখন স্কুল ছুটি হবে তখন তারাই তোমাদেরকে নিয়ে আসবে। সো এবার রেডি হয়ে নাও, আমি চললাম। আকাশ তার কথা শুনিয়ে নিচে চলে আসে। পরে নিচে এসে নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে চারজন গার্ডকে বলে ইদনি আর দিয়াকে স্কুলে দিয়ে আসতে, আর ফুল টাইম স্কুলে থাকবে। পরে আকাশ রেডি হয়ে তার পার্সোনাল গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে গার্ড দিয়া আর ইদনিকে নিয়ে স্কুলের জন্য রওনা হয়েছে। ইদনি গাড়ির ভিতরে বসে বসে গত রাতের কথা ভাবছে। গত রাতের সমস্ত কিছু যেন তার কাছে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। আচ্ছা, সত্যিই কি আমি বদলে গেছি? না, হয়তো গতকাল রাতে সেই লোকটাকে কিছু বললাম না কেন আমি, তার মানে আমি সত্যিই বদলে গেছি। না, আমার নিজেকে সংশোধন করতে হবে। আমি লোকটার আচরণে তাল মিলালে হবে না, কারণ লোকটাকে আমি ঘৃণা করি। সে আমায় জোর করে বিয়ে করেছে, তার উপরে এখন আবার আমার সমস্ত কিছুর মধ্যে অধিকার ফলাচ্ছে।
সো আমি আবার আগের মতন হয়ে যাব। আমি এখন থেকে আমার মন মর্জি মতো চলবো, আর লোকটার উপরে প্রতিশোধ নিব। এসব ভাবতে ভাবতে ইদনি আর দিয়া স্কুলের সামনে চলে আসে। গার্ড তাদেরকে স্কুলের ভিতরে দিয়ে আসে। তারপর তারা স্কুলের বাহিরে পাহারায় লেগে যায়। স্কুলের টিফিন ব্রেক দিয়েছে, দিয়া তার বান্ধবীদের সাথে আড্ডা মারায় লিপ্ত হয়ে যায়। অন্যদিকে ইদনি ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলের বারান্দায় হাঁটতে শুরু করে। সেই স্কুলটাকে খুঁটে খুঁটে দেখছে। তখনই তার সামনে তারই ক্লাসের একটা ছেলে আসে। তারপর সেই ছেলেটা তাকে বলে, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বলেন? তুমি না দেখতে খুব মিষ্টি। এই কথা সবাই বলে। তোমাকে গতকাল স্কুলে দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। সো আমি চাই তোমার সাথে প্রেম করতে। তুমি কি হবে আমার মনের রানী? ইদনি ছেলেটার কথা শুনে চুপচাপ হয়ে যায়। ইদনির নিরাপত্তা থেকে ছেলেটা তাকে বলে, কি হলো, কথা বলছো না যে? আসলে আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এই প্লিজ প্লিজ, তুমি এভাবে বলো না। আমি সত্যিই বলছি, গতকাল তোমাকে দেখেই তোমার প্রেমে পড়ে গেছি আমি। আর বিশ্বাস করো, গতকাল সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, কারণ চোখ বন্ধ করলেই খালি তোমার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। সো প্লিজ তুমি আমার সাথে প্রেম করো। আমি তোমায় কখনো কষ্ট দিব না, একদম রানী বানিয়ে রাখবো তোমাকে। কখনো তোমার মনে আঘাত লাগতে দিব না। তুমি যাই বলবে তা মুখ বুঝে সহ্য করে নেব, মেনে নেব তোমার সমস্ত আবদার। ইদনি ছেলেটার ভোলা ভালা কথা শুনে মুহূর্তের জন্য ভুলে যায় সে যে বিবাহিত, তার সাথে অন্য কারো জীবন জড়িয়ে আছে। আর সেই ছেলেটাও ইদনির ব্যাপারে জানে না যে ইদনি বিবাহিত। ইদনি ছেলেটাকে বলে, আমিও এমন কাউকে জীবনে চেয়েছিলাম, কারণ আমার অধিক পরিমাণে রাগ। তাই আমি এমন কাউকে জীবনে আশা করেছিলাম যে সব সময় আমার রাগের প্রাধান্য দিবে। কিন্তু কপাল খারাপ আমার, যে এমন কাউকেই পাইনি। আরে আমি তো এসে গেছি, আমি তোমার সমস্ত রাগের প্রাধান্য দিব। তোমার কথার দ্বিমত কখনো পোষণ করবো না। তুমি মুখ ফুটে যাই বলবে আমি তাই মেনে নেব। প্লিজ তুমি রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে জানাবো। তুমি আগামীকাল আমায় ভেবে জানিও, আমিও তোমার জন্য অপেক্ষা করব। তারপর ছেলেটা চলে যায়, কিন্তু ইদনি সেখানে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে তাদের দুজনের সমস্ত আলাপ গার্ড শুনে নিয়েছে, কারণ গার্ড ইদনিকে ক্লাসরুম থেকে বের হতে দেখেই তার দিকে এগিয়ে আসে। কিন্তু মাঝপথে ছেলেটা ইদনির সাথে এসে কথা বলায় গার্ড একটু দূরে নিজেকে আড়াল করে ফেলে, যার ফলে সে সমস্ত কথা শুনে ফেলে। এদিকে টিফিন ব্রেকের সময় শেষ, ইদনি গিয়ে ক্লাসে বসে। সে ক্লাস বসে বসে সেই ছেলেটার কথা ভাবছে। ছেলেটা তো সুন্দরী আছে, তার উপরে আমার সমস্ত ইচ্ছার প্রাধান্য দিবে বলেছে। অন্তত সেই লোকটার মতন তো আর করবে না। না, এই ছেলেকেই আমি আপন করে নিব, কারণ আকাশ নামক খচ্চরটা আমার দুই চোখের বিষ। তাকে আমার কেমন যেন সহ্যই হয় না। আর হবেই বা কি করে, সে তো আমার অনেক বড়। তার উপরে সব সময় আমার উপরে জোর খাটানোর ট্রাই করে, আর জোর খাটিয়ে আমাকে বিয়েটা করেছে। সো এই ছেলের সাথেই আমি রিলেশনে চলে যাব, আর তার উপরে প্রতিশোধ নিব। কি ভেবেছিস তুই যে তুই আমাকে বিয়ে করলেই আমাকে নিজের করে পেয়ে যাবি? তাহলে ভুল ভেবেছিস তুই, কারণ ইদনি এক কথার মানুষ, আর তার রাগ সম্পর্কে তুই এখনো ভালো করে জানিস না। তো এই ইদনিকে কোনো দিনও আপন করে পাবি না। অন্যদিকে আকাশ ক্লাসে বসে আছে, আর স্যার লেকচার দিচ্ছে, কিন্তু তার মন অন্য কোথায়। সে বসে বসে ইদনির চিন্তা করছে। তার মনে কেন জানে কু ডাকছে ইদনির জন্য। ইদনি ঠিক আছে তো, নাকি আমার প্রতিপক্ষ ইদনির কোনো ক্ষতি করে দিয়েছে কে জানে। না, এখনই আমি ইদনির স্কুলে যাব। সেই মোতাবেক স্যার থেকে ওয়াশরুমের জন্য ছুটি নিয়ে বেরিয়ে গেলাম। ব্যর্থ হয়েছি ওয়াশরুমে যাব বলে, কিন্তু আমি তো আর ওয়াশরুমে যাব না, আমি যাব হলো ইদনির স্কুলে। তাই রাহাতকে বললাম ক্লাস ছুটি হলে আমার ব্যাগ নিয়ে যেন সে বাসায় চলে যায়। রাহাত হলো আমার কলেজ ফ্রেন্ড। কলেজ থেকে বের হতেই ফোনটা বাজতে শুরু করলো। পকেট থেকে ফোনটা বের করতেই দেখি পাকিস্তানের মাফিয়া রকি ভাই ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে সালাম বিনিময় করলাম। ভাই, একটা ব্যাড নিউজ আছে আপনার জন্য। কি ব্যাড নিউজ? ভাই, আমি তো সমস্ত কিছু জেনে গেছি যে কারা আপনার পেছনে লেগেছে। কে লেগেছে আমার পিছনে? ভাই, যে আপনার পেছনে লেগেছে সে হলো আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় মাফিয়া, যার নাম হলো আলফা। আর সেই আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছে। তবে তার পেছনে বাংলাদেশের কে আছে সেই খবর এখনো হাতে আসেনি। তবে আমার মনে হয় বাংলাদেশের কেউই নেই। আলফাই আমাদের দেশে শাসন করার জন্য এসব করছে।
আর শুনলাম 2-1 দিনের মধ্যে নাকি আলফার ছেলে পেলে আপনাকে উঠিয়ে নিয়েছিল, কিন্তু তারা নাকি আপনাকে বেশি সময় আটকে রাখতে পারেনি, কারণ আপনার ছেলে পেলে নাকি আপনাকে বাঁচাতে চলে এসেছিল। হুম। তাই তারা আরো ছেলে পেলে দেশে মোতায়েন করছে আপনাকে এবং আপনার পুরো টিমকে মারার জন্য। আর আলফা নিজেও 2-1 দিনের মধ্যে বাংলাদেশে যায়। তো ভাই, এখন এসব থেকে মুক্তি পাওয়ার সমাধান কি? তাদেরকে কি করে শেষ করতে পারবো আমি? আর আপনি আমায় এসব থেকে পিছে ছুটানোর জন্য কিভাবে সহযোগিতা করতে পারবেন? ভাই, আমি আপনার জন্য ফেস টু ফেস কিছুই করতে পারবো না, কারণ আলফা অনেক বড় মাফিয়া আন্ডারওয়ার্ল্ডে। তার সোর্স এবং ছেলে পেলেও অনেক বেশি। তার সাথে কখনো আমি পেরে উঠবো না। আর সে যদি জানে যে আমি আপনাকে সাহায্য করেছি, তাহলে সে আমায় জানে মেরে দেবে। তার মানে আপনি আমার সাথে থাকবেন না? আরে ভাই, তেমনটা নয়। আপনার সাথেই থাকবো আমি, কিন্তু আড়ালে থেকে সাহায্য করব। আর আমার বাংলাদেশে যেই ছেলে পেলে আছে তাদেরকে বলে দিব আপনার টিমের সাথে যুক্ত হয়ে আপনাকে সাহায্য করতে। তবে আমার মনে হয় না তাতেও কোনো কাজ হবে, কারণ আলফার জনবল অনেক শক্তিশালী। তার টিমে এমন এমন মানুষ রয়েছে যারা মানুষকে কামড়ে মেরে ফেলতে পারে। আর আপনাকে মারার জন্যও সেসব মানুষকে বাংলাদেশে পাঠিয়েছে। আর তাদের মাঝে সবচাইতে ভয়ঙ্কর হলো একটা মেয়ে, যার বয়স বেশি হবে না, অনেক অল্প বয়সী একটা মেয়ে, কিন্তু সে মানুষ মারায় অনেক দক্ষ। সেই মেয়েটাই আলফার পুরো টিমকে ট্রেন করেছে মানুষকে কামড়ে মেরে ফেলার। সো তাকে যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আলফা টিম অনেকটা নড়বড়ে হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি দেখছি। ভাই, সাবধানে থাকবে। আর আমি আপডেট নিউজ আপনাকেই দেব। ঠিক আছে। তারপর ফোন রেখে দিলাম। ভিতরে ভিতরে অনেক ভয় কাজ করছে, কিন্তু সেই ভয়টা নিজেকে নিয়ে নয়, সেই ভয়টা হলো আমার মা আর ছোট বোন দিয়াকে নিয়ে। তার উপরে আবার ইদনি তো আছেই, কারণ অন্যের ঘরের একটা মেয়ে নিয়ে এসেছি, তার উপরে সে মা হারা। তো আমার যদি কিছু হয়, তাহলে আমার মা, বোন আর ইদনিকে কে সামলাবে? এসব ভাবতেই চোখের কোণ বেয়ে টুপ করে 2 ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ল। তাড়াতাড়ি চোখের পানি মুছে ইদনির স্কুলে চলে গেলাম। তাকে আর দিয়াকে বাসায় নিয়ে আসবো। আজকে তাদের আর ক্লাস করতে দিব না। স্কুলের প্রিন্সিপালকে বলে আকাশ দুদিনের জন্য ছুটি নিয়ে নেয়। স্কুলের পিয়ন 10ম শ্রেণীর ক্লাসে গিয়ে বলে, আজকের মতন ইদনি আর দিয়া ছুটি, বাইরে কেউ আপনাদের জন্য অপেক্ষা করছে। দিয়া আর ইদনি ক্লাস থেকে বের হতে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। ইদনিকে আকাশকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বলে, কি হলো, আমাদের ছুটি করালেন কেন? চুপচাপ গিয়ে গাড়িতে বসো, আজকে আর ক্লাস করতে হবে না। দিয়া গিয়ে গাড়িতে বসে, কিন্তু ইদনি দাঁড়িয়ে আছে। ইদনি দাঁড়িয়ে থাকা দেখে আকাশ একটু রাগান্বিত কণ্ঠে ইদনিকে বলে, ইদনি, আমি বলেছি গাড়িতে গিয়ে বসতে। ইদনি গিয়ে চুপচাপ গাড়িতে বসে। পরে আকাশ তাদেরকে নিয়ে চুপচাপ বাড়িতে চলে আসে। বাসায় এসে দিয়া তার রুমে চলে যায়, আর ইদনি আর আকাশ তাদের রুমে চলে আসে। তখনই আকাশ ইদনিকে বলে, আজকে তুমি সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, এক ফোঁটাও আমার চোখের সামনে থেকে নড়বে না। কেন নড়বো না? কি ঠেকা আমার যে আপনার সামনে আমার সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? ইদনি প্লিজ, তোমায় 2 হাত জোর করে বলছি, প্লিজ তুমি আজকে আমার কাছে কাছেই থাকো। ইদনি আকাশকে আর কিছু বলে না, কারণ আকাশের গলার স্বর তার কাছে কেন জানি অন্যরকম লাগছে। তাই সে আকাশের কথায় আর প্রশ্ন তুলে না, চুপচাপ তার কথায় মেনে নেয়। তবে কিছুক্ষণ যেতেই ইদনি লক্ষ্য করে আকাশের আচরণের কেমন যেন পরিবর্তন ঘটছে, কিন্তু সে তারপরেও আকাশকে কিচ্ছু জিজ্ঞাসা করে না। সে চুপচাপ আকাশের সামনে বসে আছে, আর আকাশ বিছানায় শুয়ে আছে। সে আকাশের কথা মতন তার সাথে রুমের মধ্যে সারাদিন ছিল। অন্যদিকে ইদনির বিষয়ে গার্ড এখনো আকাশকে কিছু জানায়নি। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। ইদনি খাবারের টাইমে গিয়ে নিচ থেকে খাবার খেয়ে আসে, কিন্তু আকাশ কিছুই খায় না। যে সকালে খেয়েছে সে মন মরা হয়ে শুয়ে আছে। ইদনি ধীরে ধীরে আকাশের অনেকটা পরিবর্তন লক্ষ্য করে। সে বুঝতে পারে যে আকাশের কিছু একটা হয়েছে, তাই সে এবার আকাশকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? ইদনির কথার কোনো উত্তর দেয় না আকাশ। তাই ইদনি নিজের অজান্তেই আকাশের বুকে হাত রাখে। পরে তাকে আবার জিজ্ঞেস করে, এই কি হয়েছে আপনার? আপনি এমন মনমরা হয়ে আছেন কেন? আকাশ এবারও কিছু বলে না। সে কখনো চুপচাপ হয়ে আছে। এদিকে ইদনি যে তার শরীর নিচ থেকে হাত রেখেছে, সেদিকেও আকাশের কোনো খেয়াল নেই। সে নিজের মতো শুয়ে আছে। এই যে কি হয়েছে বলেন না আমায়। আপনার এমন অদ্ভুত আচরণ দেখে আমার না কেমন জানি লাগছে। এবার আকাশ উত্তর দেয়,
আমার কিছু হয়নি, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। ইদনি আর কোনো কথা বলে না। সে চুপচাপ আকাশের বুকে হাত চিকে ঘুমিয়ে পড়ে। আকাশও কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়, কিন্তু সে ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আলফা তাকে মেরে ইদনিকে তার সাথে নিয়ে গিয়েছে। ইদনিকে তার সাথে নিয়ে গিয়ে তার বিশাল বাংলোয় আটকে রেখে তার সাথে অশালীন আচরণ করছে। তখনই আকাশ ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠে, যার ফলে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম ভাঙার পর বুঝতে পারে যে সে এতটা সময় স্বপ্ন দেখছিল। সে চোখ মেলে আশেপাশে ঘুরে ঘুরে তাকাতে থাকে। তখনই তার নজর ইদনির দিকে যায়। তার নজর ইদনির দিকে পড়তেই সে দেখতে পায় ইদনি চিতাবাঘের মতন চোখ বড় বড় করে ভয়ানক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ইদনি আকাশের আস্ত গিলে খেয়ে ফেলবে। আকাশ চমকে যায় ইদনির এমন ভয়ানক চাহনি দেখে। তাই সে ইদনিকে জিজ্ঞাসা করে, ইদনি, কি হয়েছে? তুমি আমার দিকে এমন ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো আগে। আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমার এনা মনে হচ্ছে, তাই চিতাবাঘের মতন আক্রমণাত্মক ভাবে আমার দিকে তাকিয়ে আছো। সমস্যাটা আমার, কিন্তু তার কারণটা হলি তুই। রাতের বাজে 3টা, তুই সেই বিগত 1 ঘন্টা থেকে বিছানায় গন্ডারের মতন লাফালাফি খাচ্ছিস। তোর জন্য শান্তি মতো ঘুমাতেও পারছি না। তোর হাত আছড়ে আমার শরীরের উপর এসে পড়ছে, তার উপরে আবার এখন ষাঁড়ের মতন আমার নাম ধরে চেঁচিয়ে উঠেছিস, তাই তোর দিকে এভাবে তাকিয়ে আছি। আকাশ ইদনির কথা শুনে বুঝতে পারে যে সে যখন ইদনিকে নিয়ে ঘুমের মাঝে স্বপ্ন দেখছিল তখন তার ছটফটিটা বাস্তবে হচ্ছিল, যার কারণে সে অস্থিরতায় হাত পা ছুটোছুটি করছিল। আর তাই ইদনির রেগে তার দিকে এভাবে তাকিয়ে আছে। কিন্তু এসবের ভিড়ে তার আরেকটা জিনিস চোখ বাঁধে। ইদনির এমন ভয়ঙ্কর চাহনি তো এর আগে কোনোদিন দেখিনি আমি। আজকেই তার এই ভয়ানক চাহনিটা চোখে পড়লো। কিরে, কি হয়েছে? কথা বলছিস না কেন? তুই কোন দুনিয়ায় হারিয়েছিস? আসলে আমি তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই এমন ছটফট করছিলাম। তোর দেখা স্বপ্নটা যেন সত্যি হয়, তাহলে বেঁচে যেতাম আমি। কারণ তোর সাথে কখনোই আমার কোনো কিছু হবে না। তাই হয় তুই মরে যা, না হয় খোদা আমাকে নিয়ে যা, অন্তত মুক্তিটা আমার মিলবে। আকাশের মনে বিশাল ভাবে গিয়ে লাগে ইদনির কথাটা, কারণ সে ইদনির জন্যই এমন ছটফট করছিল। আর সেখানে ইদনি তাকে এই সমস্ত কথা বলছে। ইদনি, আমি সরি, আসলে আমার জন্যই তোমার ঘুম নষ্ট হয়েছে। আগামীতে এমনটা আর হবে না। আমি আগামীতে তোমার ঘুমের বিষয়টা খেয়াল রাখবো, আর তোমার মরতে টরতে হবে না। সময় আসলে আমি অন্য দুনিয়ায় পাড়ি জমাবো, তখন আর তোমাকে এত প্যারা উঠাতে হবে না। ইদনিও চুপ হয়ে যায় আকাশের কথা শুনে, কারণ কেন জানি আকাশের কথাটা শুনে বেশ একটা খারাপ লাগা কাজ করে তারও মনের ভিতরে। তাই সে আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় প্রতিদিনের ন্যায় আকাশ ঘুম থেকে আগে উঠে যায়, আর আজও তারও ব্যতিক্রম হয়নি। সেই ইদনির আগে ঘুম থেকে উঠে পড়ছে, কিন্তু আজকে আর সেই ইদনিকে ডাকে না। সে কিছু না খেয়েই সকালবেলায় ঘর থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার সময় সেই 4জন গার্ডকে বলে যায় দিয়া আর ইদনিকে স্কুলে নিয়ে যেতে। তারপর আর কাউকে কিছু না বলে মঞ্জুর ভাইয়াকে নিয়ে কোথায় যেন চলে যায়। এদিকে ইদনি ঘুম থেকে উঠে দেখে আকাশ নাই। এটা দেখে সে বেশ খুশি হয়, কারণ আজ আর সেই বিরক্তিকর মানুষটাকে ঘুম থেকে উঠে দেখতে হয়নি। আর তাছাড়া তার সাথে তর্ক করতে হয়নি, কারণ এই দুদিনের একটা রুটিন হয়েছে তাকে স্কুলে দিয়ে আসার বিষয় নিয়ে দুজন বাড়াবাড়ি করার, যেটা আজ আর করতে হয়নি। তাই সে নিজেই উঠে আপন মনে রেডি হয়ে নাস্তা করে নেয়। পরে গার্ড তাদেরকে স্কুলে নিয়ে আসে। টিফিন ব্রেকে সেই ছেলেটা ইদনির জন্য অপেক্ষা করছে। ইদনিও সেখানে চলে যায় আর ছেলেটাকে হ্যাঁ করে দেয়। ছেলেটা তো বেশ খুশি ইদনির হ্যাঁ বলায়, কিন্তু ইদনির মনে তেমন কোনো খুশি নেই। তবে আবার সে অপসেটও না, মোটামুটি মাঝামাঝি অবস্থায় আসে সে। সারাটা টিফিন ব্রেক ইদনি সেই ছেলেটার সাথে বসে বসে গল্প করে, যার কারণে তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আর অন্যদিকে গার্ড লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথাবার্তা শুনছে, কারণ সে গতকাল এই তাদের সমস্ত কথাবার্তা শুনে নিয়েছে। যার ফলে আজকে ইদনি সেই ছেলেটাকে কি উত্তর দেয় সেটা জানার জন্য গার্ড আজও লুকিয়ে লুকিয়ে তাদের কথাবার্তা শুনছে। ইদনির হ্যাঁ বলায় সে বেশ অবাক হয়, কারণ সে বিবাহিত আর তার বিয়েটা যেমন তেমন মানুষের সাথে হয়নি, কিন্তু তারপরেও সে পরকীয়া কাটছে। গার্ড এসব নিয়ে ভাবছিল। তখনই ব্রেক শেষ হওয়ায় ঘন্টা পড়ে, যার কারণে ইদনি আর সেই ছেলেটা ক্লাসে চলে যায়। আর গার্ড স্কুলের বাইরে এসে তাদের বিষয়ে ভাবতে থাকে। অন্যদিকে আকাশ তার সমস্ত ছেলেপিলেকে দলবদ্ধ করে, তারপর তাদেরকে একত্র করে বলে, দেখো, লড়াই করার মতন সময় চলে এসেছে, কারণ আলফা নামক আন্ডারওয়ার্ল্ড মাফিয়া
আমাদেরকে মারার জন্য দেশে অনেক শক্তিশালী একটা টিম মোতায়েন করছে, যাদেরকে বলা হয় হান্টার। তারা কিন্তু অনেক ভয়ঙ্কর, তারা মানুষকে কামড়েই মেরে ফেলতে পারে। আর তাছাড়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আলফা, সে নিজেও আজকালের মধ্যে তার সমস্ত দলবল নিয়ে দেশে আসবে আমাদেরকে মারার জন্য। তার মোটিভ হচ্ছে আমাদেরকে মেরে দেশের উপরে কবজা করা। সো তোমরা প্রস্তুতি নিয়ে রাখো তাদের সাথে লড়াই করার। ভাই, আমাদের কাছে তো অস্ত্র ছাড়া কিছুই নেই, আর তাদের কাছে তো সমস্ত কিছুই আছে। তাদের কাছে অস্ত্র আছে, আবার ট্রেনিং প্রাপ্ত লোকও আছে, যারা অস্ত্র ছাড়াই মানুষকে মারতে পারে। তো আমরা তাদের সাথে মোকাবেলা করে কি করে পেরে উঠবো? তাদের থাকলে আমাদেরও আছে। আমি আমাদের আন্ডারগ্রাউন্ডে থাকা লোকজনকে খবর দিয়েছি। তাদের লোকজন যদি আমাদেরকে কামড়ে মারতে পারে, তাহলে আমাদের লোকজনও তাদেরকে মারতে পারবে। কারণ আমাদের কাছেও তাদের মতন ভয়ঙ্কর একটা ফোর্স আছে, যারা মানুষের শরীরে কৌশলে হাত দিলেই তারা মরে যাবে। সো ভয় পাওয়ার কিছুই নেই। আমরা পারি আর না পারি, কিন্তু তাদের সাথে মোকাবেলা করবেই। আকাশের কথায় তার দলের লোকজন কিছুটা আশ্বাস পায়, তাই তারাও প্রস্তুতি নেয় ফাইট করার। আকাশ সবাইকে গাছিয়ে বিকাল 5টায় বাসায় উদ্দেশ্যে রওনা হয়। তখন মাফিয়া রকি তাকে ইনফর্ম করে যে আলফা বাংলার মাটিতে পা দিয়ে দিয়েছে। রকির কথা শুনে আকাশের ভিতরটা বেশ ঘাবড়ে যায়, কারণ আন্ডার ওয়ার্ল্ডের লোকজনের সাথে আগে তার কখনো মোকাবেলা হয়নি, তাই সে কিছুটা ঘাবড়ে আছে। কিন্তু তারপরেও সে নিজেকে সামলে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে যায়। পরে একা একা রুমে বসে বসে কিছু একটা চিন্তা করতে থাকে। অন্যদিকে ইদনি নিচের দিয়ার সাথে গল্প করছে। রাতের 10টায় সে খেয়ে দিয়ে রুমে উঠে আসে। সে রুমে এসে দেখে আকাশ চুপচাপ শুয়ে আছে। তার বুঝতে বাকি নেই যে আকাশের কিছু একটা হয়েছে, কিন্তু সে আকাশকে কিছু না বলেই আকাশের পাশে শুয়ে পড়ে। তখনই আকাশের আম্মু তার রুমে এসে আকাশকে ডাক দেয়। এই আকাশ, খাবি না তুই? না মা, আমি খাবো না, আমি বাহির থেকে খেয়ে এসেছি। আকাশের কথা শুনে তার আম্মু চলে যায়, কিন্তু সত্যি বলতে আকাশ এখনো কিছু খায়নি। সে তার আম্মুর সাথে মিথ্যা বলেছে, কিন্তু সেই মিথ্যাটা ইদনি ধরে ফেলে। তাই সে আকাশকে বলে, তুই সত্যি খেয়ে এসেছিস তো? আমার তো তোর হাব ভাব দেখে কোনো মতে মনে হচ্ছে না যে তুই খেয়ে এসেছিস। আমি খাই না খাই, মরি বাঁচি, তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তুমি খালি নিজের চিন্তাটাই করো, আমাকে নিয়ে একদম ভাবতে হবে না কারোর। ঠিক আছে। ইদনি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। এদিকে আকাশও তার পাশে শুয়ে আছে, কারোর মধ্যেই কোনো কথা নেই। ইদনি ঘুমিয়ে পড়ছে, কিন্তু সারা রাত আকাশের কেন জানি ঘুম হয় না। সে সারা রাত ঘুমের ভান করে বিছানায় শুয়েছিল। পরের দিন সকালবেলার ঘুম থেকে উঠে গতকালের ন্যায় সে কাউকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে যায়। তারপর আন্ডারগ্রাউন্ডের লোকজনের সাথে দেখা করে। পরে তাদেরকে নিয়ে তার পুরো টিমের সাথে সাক্ষাৎ করায়। রাকিব, ছেলেপিলেরাও আকাশের সাথে যুক্ত হয়েছে। তারপর সবাই মিলে আলফার বিরুদ্ধে প্ল্যান করতে শুরু করে যে কি করে আলফা এবং তার টিমকে পরাজিত করা যায়। এদিকে ইদনিও আজও স্কুলে গিয়ে সেই ছেলেটার সাথে কথাবার্তা বলে। তাদের দুজনে বন্ডিংটা গতকালের তুলনায় আজ আরো ভালো হয়ে যায়। সবকিছু ভিড়ে ইদনি ভুলে যায় যে সে আকাশকে ঠকাচ্ছে, আর মনেই বা থাকবে কি করে, কারণ যেই মানুষটাকে সে ঘৃণা করে তাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা তার মনে আসবে কি করে। টিফিনে সেই ছেলেটার সাথে বসে বসে সময় কাটায়। স্কুল ছুটির পর সেই ছেলেটা হৃদয় দিয়ে দিয়ার সাথে বাসায় চলে আসে। ইদনির সম্পর্কের বিষয়ে গার্ড বাদে আর কেউ জানে না। দিয়াও তার এই বিষয় জানে না, যদিও সে ইদনির কাছাকাছি থাকে, কিন্তু সেও জানে না। এদিকে দুপুর হতেই আকাশ বাসায় চলে আসে। সে আজকে আলফার বিরুদ্ধে প্ল্যান সাজায় এবং তার সমস্ত ছেলেপেলেকে অস্ত্রগার থেকে অস্ত্র দেয়, যাতে করে সবাই ভালোভাবে লড়তে পারে। সে বাসায় এসে আগের ন্যায় মন খারাপ করে রুমে পড়ে থাকে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। ইদনি আকাশ বাসায় আসার পর বহুবার তার সামনে দিয়ে যাতায়াত করে, কিন্তু তাকে কিছুই বলে না। সে আকাশের সাথে কোনো ধরনের কথাই বলে না, কারণ গতকালের পর তার আরো রুচি উঠে গেছে আকাশের সাথে কথা বলার। গতকাল আকাশ তার বিষয়ে ভাবতে না করেছে দেখে সে সেলফিশের মতন তার কথা মেনে নিয়ে কথাবার্তায় বলাই অফ করে দেয়। এভাবে এই সময় বেরোতে থাকে। আকাশ রুমে শুয়ে বসে এই সময় কাটাচ্ছে। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। তখনই ফরিদ আকাশকে ফোন দেয়। আকাশ নর্মাল ভাবেই রুমের মধ্যে ফোনটা রিসিভ করে, কারণ ইদনি এখনো রুমে আসেনি, সে এখনো নিচেই রয়েছে। ফরিদ বল। ভাই, আরো 3টা ছেলে গায়েব আমাদের। এত খোঁজ করছি তাদের, কিন্তু কোনো খোঁজই পাইনি। হয়তো তাদেরকেও মেরে গুম করে ফেলেছে আলফার লোকেরা। ভাই, আপনি তাড়াতাড়ি আলফাকে শেষ করেন। ফরিদ, চিন্তা করিস না, আগামী 2-3 দিনের মধ্যেই
তাদের খেল খতম করব। আমি শুধু একজনের অপেক্ষায় আছি, সে আমাকে ইনফরমেশন দিলেই সবাই মিলে হামলা করব তাদের উপরে। কিন্তু এখন চুপসে থাকার কারণ হচ্ছে আলফার বিষয়ে কিছুই জানি না আমরা। সে কোথায় আছে বা কি করছে। আমরা যদি তাকে খোঁজার জন্য আলাদা আলাদা ভাবে বিভক্ত হই, তখন দেখা যাবে তারাই আমাদের ক্ষতি করে বসবে। তাই আমরা ছড়িয়ে ছিটিয়ে না থেকে একত্রে থাকব। সময় আসলেই তাদের উপরে হানা দিব। ঠিক আছে ভাই, তাহলে। আচ্ছা, এখন ফোন রাখলাম, আগামীকাল কথা বলবো তোদের সাথে। আচ্ছা ভাই। আকাশ ফোন রাখতেই ইদনি রুমে আসে। ইদনি রুমে এসে চুপচাপ তার পাশে শুয়ে পড়ে, কিন্তু কোনো কথাই বলে না। আকাশ ইদনির বিষয়টা লক্ষ্য করে, কিন্তু সেও তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করে না, কারণ সে এখন তাকে এই বিষয়ে নিয়ে জিজ্ঞাসা করলেই ঝামেলা বাঁধবে। কিন্তু আকাশ সেই ঝামেলা চায় না, কারণ সে এমনিতেই একটা ঝামেলার মধ্যে আছে, তাই সে চুপচাপ শুয়ে থাকে। অন্যদিকে ইদনি শুয়ে শুয়ে সেই ছেলেটার কথা ভাবছে। সে তার মন থেকে আকাশের স্থান সরিয়ে সেই ছেলেটার জন্য স্বপ্ন বুনতে শুরু করছে। আর পাশে শুয়ে ইদনির হাতে প্রতারিত হওয়া আকাশ দেশের মানুষ এবং তার পরিবার পরিজনের কথা চিন্তা করছে, কারণ তার কিছু হলে তার পরিবারকে দেখার মতন কেউ নাই। বিশেষ করে ইদনির জন্য তার চিন্তা হচ্ছে, কারণ তার যদি কিছু হয় তাহলে ইদনিকে মানুষ পথে ঘাটে অপমান করবে, যে বিয়ে করার পর 1 মাসও সংসার করতে পারেনি স্বামীর সাথে। আকাশ এইসব বিষয় নিয়ে চিন্তা বিভোর। তখনই রকি তাকে মেইল করে। সে বালিশের পাশ থেকে ফোনটা উঠে নিয়ে মেইলটা চেক করে। রকি তাকে কয়েকটা ছবি মেইল করে পাঠিয়েছে। আকাশ ইদনি দেখতে না পায় মতন করে ফোনটা ঘুরিয়ে মেইল বক্স ওপেন করে, পরে ছবিগুলো দেখতে আরম্ভ করে। প্রথম ছবিটার দিকে তাকাতে আকাশের হুঁশ উড়ে যায়। সে চোখ বড় বড় করে ছবিটার দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন কেউ তাকে মৃত্যুর ফেরেশতার ছবি পাঠিয়েছে। আকাশ অনেকটা হাইপার হয়ে যায় প্রথম ছবিটা দেখার পর, কিন্তু সে কোনো ধরনের রিয়াক্ট করতে পারছে না, কারণ তার পাশেই ইদনি শুয়ে আছে। তাই সে নিজেকে সামনে নিয়ে বাকি ছবিগুলো দেখতে থাকে। রকির পাঠানো সমস্ত ছবি আকাশের দেখা শেষ। তখনই রকি তাকে ফোন দেয়। আকাশ রকির ফোন রিসিভ করে তাকে বলে, ভাই একটু হোল্ড, আমি বারান্দায় গিয়ে কথা বলছি। আকাশ বিছানা থেকে উঠে গিয়ে বারান্দায় চলে যায়। পরে বারান্দায় গিয়ে রকিকে জিজ্ঞাসা করে, ভাই কি ছিল এসব? আপনি আলফা এবং তার দলবল কোথায় আস্তানা গেড়েছে, তার ছবি পেলেন কি করে? আরে আকাশ ভাই, বললাম না আপনাকে যে আমার সাধ্য মতন আমি আপনাকে সাহায্য করব, সো তাই করেছি। আলফা এবং তার সমস্ত ছেলেপেলে যেখানে বসে বসে আপনাকে মারার প্ল্যানিং করছে, এসব ছবি সেখান থেকেই আমার কাছে কেউ একজন পাঠিয়েছে। আপনাকে তো আগেই বললাম আমার একজন ছেলে তাদের মাঝে আছে, সেই আমাকে আলফা এবং তার পুরো টিমের ব্যাপারে খবর দিচ্ছে। সো এবার আপনি ছবিগুলো দেখে তাদের লোকেশন দেখুন। ভাই আমি তাই করব। ছবিগুলো সমস্ত ছেলেপেলের কাছে পাঠিয়ে তাদের খুঁজে বের করব। কিন্তু আকাশ ভাই সাবধান, কারণ আলফা অনেক ডেঞ্জারাস একটা মানুষ। আমি যতদূর জানি সে কখনো কাঁচা খেলা খেলে না, আর তার সাথে লড়াই করে কেউ কখনো আগে পারেনি। সো আপনার জন্য মুশকিল হবে তাকে হারানো। তাই যা করবেন ভেবে চিনতে প্ল্যান মোতাবেক করবেন, না হয়তো আপনি মারা পড়বেন। ভাই জানি না কি হবে, তবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। ভাই আবারও বলছি, সাবধানতার সাথে কাজ নেবেন, কারণ সে আগেও বহু বড় বড় মাফিয়াকে হারিয়েছে, আর তারা আপনার থেকেও বড় বড় মাফিয়া ছিল। তাই আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে। সত্যি বলতে আমার ভরসা হচ্ছে না আপনার উপরে যে আপনি তার সাথে পেরে উঠবেন, কারণ তার যে শক্তিশালী ফোর্স, তাদের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। বলতে গেলে এক কথায় সব কয়টা হয় না, মানুষকে মেরে চিড়ে পুড়ে রক্ত খাওয়ায় তাদের কাজ। সো মাথা ঠান্ডা করে কাজে নিন। আপনি যদি একবার তার কাছে হেরে যান তাহলে তো সোজা মারা পড়বেন, আর আপনার পরিবারকেও সে ছাড়বে না। আকাশ এমনিতেই ঘাবড়ে আছে, তার উপর সে রকির কথা শুনে আরো ঘাবড়ে যায়, কারণ তার কাছে ছেলেপিলে আছে ঠিক, কিন্তু সে তাদেরকে নিয়ে আলফার মোকাবেলা করতে পারবে কিনা সেটা নিয়ে তার ভয় হচ্ছে। সে এই কয়দিন আলফার ভয়াবহতা সম্পর্কে অনেকটুকুই জেনেছে। আলফা কতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর সেটা ভেবে তার ভয় পাচ্ছে। যদি দেশের কোনো মাফিয়া হতো তাহলে সে ইজিলি তার সাথে মোকাবেলা করতে পারতো, কিন্তু আলফা তো অনেক বড় মাফিয়া, আর তার জন্যই সে পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের হাতে মুঠোই করে রেখেছে। তার সাথে আন্ডারওয়ার্ল্ডের কোনো মাফিয়া পাঙ্গা নেওয়ার মতন সাহস করে না, আর সে তার সাথে লড়াই করতে চলেছে। আকাশের ভয় যেন ক্রমশ বেড়েই চলেছে, তবে ভয়টা সে নিজেকে নিয়ে পাচ্ছে না। তার ভয়টা হচ্ছে অন্য জায়গায়। সে মরে গেলেও কোনো আপত্তি নাই, কিন্তু তার পরিবারের কোনো ক্ষতি না হওয়া চাই।
কিন্তু তার পরিবারের কোনো ক্ষতি না হওয়াই চায়। সে তার মা বোনকে অনেক বেশি ভালোবাসে। তার উপরে তার ভালোবাসার কাতরে নতুন করে সামিল হয়েছে ইদনি, যাকে সে কোনোভাবেই হারাতে চায় না। সে তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আলফা যদি তাকে পরাজিত করে ইদনিকে আর তার মা বোনের ক্ষতি করে দেয়, সেটা কোনোভাবে মানতে পারবে না। তার বুক ধুপ ধুপ করে কাঁপছে। তখনই রকি তাকে বলে, ভাই ভয়ের কিছু নেই, মাথা ঠান্ডা করে কাজ নিলেই সব হয়ে যাবে। আকাশের চোখে পানি চলে আসে তার মা বোন আর ইদনির কথা ভেবে। সে কান্নাজড়িত কণ্ঠে রকিকে বলে, রকি ভাই, আমার একটা আবদার রাখতে হবে আপনাকে। কি আবদার? ভাই, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি আমার মা বোনকে নিজের দেশে নিয়ে চলে যাবেন, কারণ তাদের কিছু না হওয়া চাই। আর বিশেষ করে ইদনিকেও সাথে নিবেন, কারণ মেয়েটাকে আমি খুব বেশি ভালোবাসি রকি ভাই। এমনিতেই মেয়েটাকে তার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তার সাথে। এর উপরে যদি আমার কারণে আলফা তার কোনো ক্ষতি করে বসে, তাহলে আমি সেটা মরে গিয়েও মানতে পারবো না। প্লিজ ভাই, আপনি তাদেরকে দেখে শুনে রাখবেন। আমার কারণে ইদনির কিছু না হওয়া চাই। ভাই, মেয়েটাকে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার নিজের জীবনের বিনিময়ে হলেও আমি তাকে রক্ষা করতে চাই। আমি মরে যাই তাতে কোনো আফসোস নেই আমার, কিন্তু তার কিছু হলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। প্লিজ ভাই, আপনি তাদেরকে আপনার হেফাজতে রাখবেন। আকাশ রকিকে এসব বলতে বলতে কান্না করে দেয়। তার কান্নার আওয়াজ রকি ফোনের অপর প্রান্ত থেকে শুনতে পায়। তার ভয়টা যেন আরো বহুগুণে বেড়ে গেছে। আরে আকাশ ভাই, আপনি শান্ত হন, প্লিজ কান্না করবেন না। ইনশাল্লাহ আপনার কিচ্ছু হবে না, বরং আপনিই তাদের পরাজয় করবেন। আর আপনার কিছু হোক বা না হোক, আমি এখন থেকে আপনার মা বোন আর প্রিয় মানুষদের জিম্মাদারি নিচ্ছি। আমার জীবন থাকতে তাদের কোনো ক্ষতি হতে দিব না। ধন্যবাদ ভাই। আকাশ ভাই, আমি বলছি আপনি পারবেন। আপনি সমস্ত ভয় ভীতি দূর করে পারফেক্ট একটা প্ল্যান করেন তাদেরকে শেষ করার। আলফা কিছু করার আগেই অপ্রত্যাশিত ভাবে আপনি তার উপরে হামলা করবেন, তাহলে সে জয়ের মুখ কোনোদিন দেখবে না। তাহলে এখন ফোন রেখে শান্ত মাথায় প্ল্যান সাজা। আকাশ ফোন রেখে দিয়ে চুপচাপ বারান্দায় বসে আছে। সে বারান্দায় বসে বসে আলফার বিরুদ্ধে প্ল্যান করে। তার প্ল্যানটা রকির কথা মোতাবেক এই সাজায়। সে আলফা কিছু করার আগে তার উপরে হামলা করার পরিকল্পনা করে। আগামীকাল সকালে সে আলফার উপরে হামলা করবে। সমস্ত কিছু মাথায় সেট করে নেয়। এইসব নিয়ে ভাবতে ভাবতে সারা রাত ঘুম না গিয়ে বারান্দায় কাটিয়ে দেয়। পরে সকাল হতে রুমে চলে আসে। সে রুম এসে দেখে ইদনি ঘুমিয়ে আছে। সে চুপচাপ ইদনির পাশে বসে তারপর আলতো করে ইদনির মাথায় হাত বোলাতে থাকে। ইদনির মাথায় হাত বোলাতে বোলাতে তারও ঘুম পেয়ে যায়। তাই সে নিজেও অজান্তেই ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় ইদনি তাকে ডাকছে। এই যে উঠুন, আমার স্কুলের সময় হয়ে এসেছে, আমায় তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসুন। আকাশ ঘুম থেকে উঠে ইদনির কথা শুনে চমকে যায়, কারণ ইদনি আজ তাকে নিজেই বলছে স্কুলে দিয়ে আসতে। সে অবাক হলেও ইদনিকে কিছু বলে না। ইদনির কথা মতন চুপচাপ ওঠে, রেডি হয়ে দিয়া আর ইদনিকে স্কুলে দিয়ে আসে। আর সাথে সাথেই সেই 4 জন গার্ডকেও অন্য গাড়ি নিয়ে স্কুলে আসতে বলে। সে এখন কোনোভাবেই রিস্ক নিতে চায় না, কারণ তার প্রতিপক্ষ এখন যে কোনো সময় তাদেরকে উপরে হামলা করতে পারে। তাই গার্ডকে স্কুলে কড়া পাহারায় থাকতে বলে। পরে সে সেখান থেকে সোজা তার ছেলেপেলের কাছে চলে যায়। তারপর সবাইকে তৈরি হতে বলে লড়াই করার জন্য। আকাশ সবাইকে জানিয়ে দেয় আগামীকাল তারা সবাই আলফার উপরে হামলা করবে, আর আজকের মধ্যে তাদের লোকেশন খুঁজে বের করতে হবে। আকাশের কথা শুনে ফরিদ তাকে বলে, ভাই, তাদের লোকেশন কি করে বের করব? তাদের কোনো ইনফরমেশন এই তো নেই আমাদের কাছে। ফরিদ, তাদের ইনফরমেশন আমার কাছে আছে। আমি তোদের সবার ফোনে কিছু ছবি পাঠাচ্ছি। তোরা সেই ছবিগুলো দেখে চিনতে পারিস কিনা দেখ যে তারা এখন কোথায় অবস্থান করছে। আকাশ সবাইকে ছবিগুলো পাঠায়। সবাই ছবিগুলো ভালো করে দেখতে থাকে। তখনই তাদের একজন বলে ওঠে, ভাই, আমি এই লোকেশনটা চিনি। এই লোকেশনটা হচ্ছে চৌধুরী নগর। চৌধুরী নগরে 18 তলা একটা বিল্ডিং এর কাজ চলছিল, কিন্তু সেটা এখন বন্ধ কোনো না কোনো কারণে। এই পিকগুলো সেই বিল্ডিং এ তোলা হয়েছে, কারণ ছবির ব্যাকগ্রাউন্ডে একটা টাওয়ার দেখা যাচ্ছে, যেটার পাশে হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি। এই তো, এবার জমবে খেলা। আগামীকাল এই লোকেশনে গিয়েই হামলা করব সকলে মিলে। আকাশ তারপর সবার সাথে মিলে পরিকল্পনা করে যে কে কিভাবে হামলা করবে আর কে কোন পজিশনে থাকবে। অন্যদিকে ইদনি স্কুলে এসে প্রতিদিনের ন্যায় টিফিন ব্রেকে সেই ছেলেটার সাথে কথা বলে। গার্ড আজকেও ইদনি আর সেই ছেলেটার ফলো করে। এদিকে আকাশ তার সমস্ত প্ল্যান সবাইকে বুঝিয়ে দিয়েছে। সে সমস্ত কিছু শেষ করে
বেশ রাত করে বাড়ি ফিরে ইদনি দিয়ার রুমে বসে বসে তার সাথে গল্প করছিল। তখনই গার্ড আকাশকে দেখতে পেয়ে তাকে বলে, ভাই, আপনার সাথে কিছু কথা আছে, আপনি একটু সাইডে আসুন। আকাশ গার্ডের কথা মতন বাড়ির পাশের একটা খালি জায়গায় যায়। আর এই গার্ডটাই সে যে কিনা ইদনির পারকীয়াই সম্পর্কে জানে। বলো। ভাই, জানি না আপনি কি মনে করবেন, হয়তোবা আমার উপর চরম রেগে যেতে পারেন, কিন্তু তাও আমার আপনাকে আজ কথাগুলো বলতে হবে, না হয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে কি কথা বলবে তো? ভাই, ভাবি স্কুলে একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছে। কি? ভাই সত্যি, আজ কয়দিন যাবত তাদের এই সমস্ত কিছু আমি নোটিশ করেছি। আপনি হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমার কথাগুলো সত্যি। তাহলে তুমি এসব আমায় আগে জানাওনি কেন? ভাই, আমি শুরুতেই ভেবেছি ভাবি শুধরে যাবে, আর তাছাড়াও ভাবির বিষয়ে আপনার সাথে এসে কথা বলার মতো সাহস করতে পারছিলাম না আমি, কিন্তু আজ আর না বলে পারলাম না, তাই সাহস করে এসে বলেছি। এত সব চলছে আমার পিছনে পিছনে, তাই তো বলি ইদনির এতটা পরিবর্তন কেন? তবে আমার কেন জানি এখনো তোমার কথা বিশ্বাস হচ্ছে না। ভাই, আমি জানতাম আপনার বিশ্বাস হবে না, তাই আমি অনেক কয়টা ছবি তুলে রেখেছি তাদের। এই যে দেখেন ছবি। গার্ড নিজের ফোনে তোলা ছবিগুলো আকাশকে দেখায়। আকাশ ছবিগুলো দেখে কিছু বলার মতন ভাষা হারিয়ে ফেলে। তাও সে গার্ডকে বলে, আচ্ছা আমি দেখছি, তুমি তোমার কাজে যাও। গার্ড চলে যায়। গার্ড যেতেই আকাশ ধূপ করে মাটির মধ্যে বসে কান্না করে দেয়। তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে ইদনির সম্পর্কে এসব জেনে। ইদনি, তুমি কেন করলে এমনটা আমার সাথে? আমি তো তোমায় অনেক ভালোবাসি। হ্যাঁ, তোমার মতের বিরুদ্ধে তোমায় বিয়ে করেছি, কিন্তু কখনো তো তোমার উপরে জুলুম বা অত্যাচার করিনি। কখনো তো তোমার শরীরের উপরে নিজের খায়শিতার অধিকার ফলাইনি। তাও কেন তুমি আমার সাথে এমন করলে? ইদনি, কিসের কমতি রেখেছি তোমার আমি? আমার জানা মতে কোনো কিছুরই তো কমতি রাখিনি, তাও তুমি আমায় এভাবে ঠকালে। বলো, কেন ঠকালে তুমি আমায় এভাবে? আকাশ এসব বলতে বলতে কান্নায় মশগুল হয়ে পড়ে। আকাশ অনেকটা ভেঙে পড়ে ইদনির এমন আচরণে। আগামীকাল তার এত বড় একটা লড়াই, আর আজকে ইদনি তার ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। যেখানে ইদনি তার পাশে থাকার কথা ছিল, সেখানে ইদনি তাকে ভিতর থেকে মেরে ফেলেছে। সে ঘন্টা খানিক মাটিতে বসে কান্না করে, তারপর কোনোভাবে নিজেকে সামলে নেয় আর মনে মনে ঠিক করে ইদনিকে সে সেই ছেলের হাতে তুলে দিবে। ইদনি, তোমায় আমি সেই ছেলের হাতে তুলে দিব। আমি চাই না তুমি আমার সাথে থেকে কষ্ট পাও। আমি জানি তুমি আমায় অনেক বেশি ঘৃণা করো, কিন্তু ঘৃণার পরিমাণটা যে আমার চিন্তা ভাবনার চাইতেই 1000 গুণ বেশি, তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। তাই তোমায় আর আমার কাছে না রেখে দূরে ঠেলে দিব। যাও, তুমি উড়ে বেড়াও তোমার খোলা আকাশে। তোমায় আর বন্দি খাঁচায় রেখে কেউ ভালোবাসবে না, তোমায় আর বন্দি খাঁচায় আটকে রেখে কেউ ভালোবাসার দাবি করবে না। মুক্ত করে দিব তোমায় আমি। আজ রাতেই আমি রকি ভাইকে জানিয়ে দিব তোমার কথা। আমি যদি আগামীকাল লড়াই করতে গিয়ে নিজের প্রাণ হারাই, তাহলে তিনি যেন তোমায় সেই ছেলের সাথে মিলিয়ে দেয়। আকাশ চোখ মুখ মুছে নিয়ে সোজা বাসায় প্রবেশ করে, তারপর নিজের রুমে প্রবেশ করে। আকাশ বাসায় এসেছে দেখতে পেয়ে ইদনি দিয়ার রুম থেকে নিজের রুমে চলে আসে, কিন্তু সে আকাশের সাথে কোনো কথা বলে না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। এদিকে আকাশও তাকে কিছু বলে না। সে পকেট থেকে ফোন বের করে বালিশের পাশে রাখে, আর কোমর থেকে মেশিনটা বের করে তার মাথার কাছেই তোষকের নিচে রাখে, যেটা সে প্রতিদিনই এই করে। পরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশে ফিরে আসে, পরে এসে সেও চুপচাপ শুয়ে পড়ে কোনো কথাবার্তা ছাড়াই। তারপর বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে ইদনির কথা লিখে রকিকে একটা টেক্সট পাঠায়। তারপর ফোনটা আবার বালিশের পাশে রেখে চুপচাপ চোখ বুজে শুয়ে থাকে, কিন্তু তার চোখে ঘুম নেই। আর সারাটা রাত ও হয়তো তার ঘুম হবে না। অন্যদিকে ইদনি ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। এভাবেই সকাল হয়ে যায়। ভোরবেলায় এসে আকাশের চোখ লাগে, কিন্তু তার চোখের পাতা বেশিক্ষণ সে একত্রে রাখতে পারে না। নানান চিন্তায় তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে ইদনি বিছানায় নাই, কিন্তু সে তার মাথার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ ঘুম থেকে জেগেছে দেখতে পেয়ে ইদনি রুম ছেড়ে নিচে চলে যায়। আকাশ বেশ অবাক হয় ইদনির আচরণে, কিন্তু সে কোনো ধরনের রিয়াক্ট না করে ওয়াশরুমে চলে যায়। পরে ফিরে এসে আপন মনে তোষকের নিচ থেকে মেশিনটা কোমরে গুজে নিয়ে লড়াই করার জন্য প্রিপারেশনে নেয়। তারপর নিচে চলে আসে। নিচে এসে দেখে ইদনি আর দিয়া বসে বসে গল্প করছে। কিরে দিয়া, স্কুলে যাবি না? না ভাইয়া, আজকে স্কুলে যাব না। কিন্তু কেন? ভাবিন নাকি আজ কেন জানি স্কুল যেতে ইচ্ছে করছে না, আর আমারও শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, আর যেতে হবে না স্কুলে।
তারপর আকাশ আর কাউকে কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইদনি আকাশের বেরিয়ে যাওয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এদিকে আকাশ তার ছেলেপিলের কাছে আসে। পরে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে চৌধুরীনগর রওনা হয় আলফাকে মারার জন্য। চৌধুরীনগরের সেই বিল্ডিং এর সামনে গিয়ে আকাশের প্ল্যান মোতাবেক সবাই নিজের পজিশন মতন দাঁড়িয়ে যায় আর পুরো বিল্ডিংটাকে ঘিরে ফেলে। আর আকাশের পাশে ফরিদ আর তার স্পেশাল টিম দাঁড়িয়ে আছে। তখনই বিল্ডিং এর ভিতর থেকে একটা মেয়ে তার দলবল নিয়ে বের হয় আর আকাশের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশও মেয়েটাকে দেখতে পেয়ে চোখ ওঠে, কারণ তাকে দেখে কোনোভাবেই আকাশের মানুষ মনে হচ্ছে না। তাকে দেখে রক্তচোষা খচ্চর মনে হচ্ছে, চেহারার ধাস ধরন ও পিশাচের মতন। মানুষের কোনো আলামত তার চেহারায় নেই, যদিও সে মানুষ, কিন্তু মানুষের মতন একদম এই লাগছে না তাকে। আকাশ চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে আর সেই মেয়েটা তার দলবল নিয়ে আকাশের দিকে এগিয়ে আসতে শুরু করে তাকে এবং তার টিমকে মারার জন্য। কিন্তু আকাশের স্পেশাল টিম তাদের মেরে ফেলে। দুই পক্ষের লড়াইয়ে আকাশের স্পেশাল টিমের দুইজন গুরুতরভাবে আহত হয়। তখনই বিল্ডিং এর ওপর থেকে কেউ একজন আকাশকে ডাক দেয়। তুই এসে গেছিস? তাহলে রেডি হও মরার জন্য, আমি নিচে আসছি। আকাশ লোকটাকে দেখে চিনতে বাকি নেই সে কে, কারণ রকির পাঠানোর ছবি থেকে সে আগেই মানুষটার সম্পর্কে জেনে গেছে। লোকটা হলো আলফা। আলফা একাই নিচে নেমে আসেনি। তারপর সে আকাশকে বলে, বাহ, তোর তো দেখি কলিজা আছে। তুই আমাকেই মারার জন্য চলে এসেছিস, আর তাছাড়া আমার লোকদেরকেও ঘায়েল করেছিস। কলিজা আছে দেখেই তোকে টপকাতে এসেছি, না হয়তো চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকতাম। আর তোর লোকজন কেন, তোকেই তো টপকে দিব একটু পর। আকাশের কথা শুনে আলফা অট্ট হাসি দিয়ে তাকে বলে, এই কয়েকজনকে মেরেই তোর এত বাহাদুরি? তুই কি ভেবেছিস আমার শক্তিশালী টিমকে মেরে তুই আমায় দুর্বল করে দিয়েছিস? তাহলে তুই ভুল ভাবছিস, ভুল। কারণ আমার টিমের সবাই আধ্যাত্মিক শক্তির অধিকারী, আর বিশেষ করে এখনো তাদের লিডারকে তো দেখিসনি। সো এবং তার পুরো টিম নিচে নেমে আসলে তো তোদের খেল খতম। আকাশ আলফার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে ভেবেছে যে আলফার টিমের সব চাইতে শক্তিশালী লোকগুলোকে মেরে ফেলেছে, কিন্তু তার ধারণা ভুল। কিরে, আমার কথা শুনেই ঘাবড়ে গেছিস? আলফা, ঘাবড়াই আর যাই করি, তবে একটা কথা জেনে রাখ, তোর মৃত্যুর ভয় আছে, কিন্তু আমাদের নেই। তোকে না মারা পর্যন্ত বা নিজেরা না মরা পর্যন্ত এখান থেকে কেউ যাচ্ছি না। কেউ বলতে ঠিক বুঝলাম না। তোর এই কজন লোক ছাড়া এখানে আর কে আছে? একটু ভালো করে চোখ পাকিয়ে দেখ। আকাশের কথা শুনে আলফা আবার একটা অট্ট হাসি দেয়। আমার দেখার প্রয়োজন নেই, তোর লোকজন কোথায় তুই নিজেই ভালো করে দেখ। আকাশ আলফার কথা মতন আশেপাশে নজর ঘুরাতে দেখতে পায় সে যাদেরকে চতুর্পাশে সেট করেছিল তাদের সবার গলায় আলফার লোকজন গুলি ঠেকিয়ে ধরে রেখেছে। এমন দৃশ্য দেখে আকাশ আরো ঘাবড়ে যায়। কিরে, কিছু দেখতে পেলি? তুই কি ভেবেছিস যে আমি কাঁচা খেলোয়াড়? আমি তোর প্ল্যান সম্পর্কে জানবো না? পাকিস্তানের রকি তার যেই ছেলেকে আমার দলে ভিড়িয়েছে তাকে আমি টাকা খাইয়ে আমার পক্ষ করে নিয়েছি, আর সে আমার কথা মতোই রকির কাছে পিক পাঠিয়েছে, আর রকি সেই পিক তোকে দিয়েছে। শোন, তুই এখানে প্ল্যান সাজিয়ে আসিসনি, বরং আমি তোকে প্ল্যান করে এখানে এনেছি, যাতে করে তোকে মেরে মাটিতে দাফন করতে পারি। তোকে মারার পরপরই রকির কাজ তামাম করব। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার স্বাদ তাকে আমি বুঝিয়ে দেব। আমার ছেলে পেলেকে আটকেছিস দেখে কি আমরা পিছু হাঁটবো ভেবেছিস? তাহলে সেটাও তোর ভুল ধারণা। হায় রে আকাশ, তোর গলার জোর অনেক বেশি। শোন, তুই আমার সাথে এই জন্মে কেন, আগামী 7 জন্মেও পেরে উঠবি না। আর তার নমুনা তুই নিজের চোখেই দেখতে পাচ্ছিস। তুই আমার ছেলে পেলেকে মেরেছিস ভালো কথা, কিন্তু আমি তোর কোনো ছেলে পেলেকে এখনো মারিনি, কারণ আমার ক্ষমতা কতটুকু সেটা তোকে দেখানোর আছে। সো তোর জন্য একটাই পথ আছে বাঁচার, না হয় তোদের সবাই মারা পড়বে। আমার এক ইশারায় তোর সমস্ত ছেলেপেলের গলা তাদের শরীর থেকে আলাদা হয়ে যাবে, সাথে তুই তো মারা পড়বি। তাই ভালোই ভালোই এসে আমার পায়ে ধরে মাফ চেয়ে নিজের জীবন বাঁচিয়ে নে, না হয় তো সত্যি অনেক ভয়ঙ্কর মৃত্যু হবে তোদের। আলফার কথা শুনে আকাশ এবার অট্ট হাসি আসে। তারপর সে আলফাকে বলে, আলফা, তুই এখনো বাংলার মানুষকে
ভালো করে চিনিস না, তারা মরলেও কারোর কাছে মাথা নিচু করে না। আর সেখানে তুই তো বাহিরের পাবলিক, তোর সামনে তো ভুলেও মাথা নিচু করব না। দরকার হয় মরে যাব, তাও তোর কাছে মাথা নিচু করব না। ঠিক আছে, তাহলে মর। তোদেরকে মারার জন্য উপর থেকে মৃত্যুর ফেরেশতাকে মোতায়েন করেছি। তারপর আলফা উপরের দিকে আঙুল দিয়ে ইশারা করে, আর সাথে সাথেই বিল্ডিং এর উপর থেকে ভয়ঙ্করভাবে লাফিয়ে অনেক কয়েকজন মানুষ নিচে নামে। তারা নিচে লাফিয়ে নেমেই সবাই একজোট হয়ে যায়। তাদের সবার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আকাশ সেই মেয়েকে দিকে বুঝতে বাকি নেই যে এটাই সেই আসল নরপিশাচ, যে কিনা তাদের সবাইকে কামড়ে মেরে ফেলার প্রশিক্ষণ দেয়। তখনই আলফা নিজের গলার নিচে নিজের হাত দিয়ে কেটে ফেলার ভঙ্গিমা করে, যাতে করে তার লোকেরা বুঝে যায় যে সামনের লোকগুলোকে খতম করতে হবে। তাই তারা মুহূর্তের মাঝেই আকাশের লোকের উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে আকাশের স্পেশাল টিমের অনেকেই আহত হয়। কিন্তু আলফার দলের অনেক কয়জনকে আকাশের ছেলেপিলে একদম মেরে ফেলে। ভয়ঙ্কর রক্তযুদ্ধ শুরু হয়েছে, কারো চাইতে কেউ কম নয়, কিন্তু টেকনিক কারো আকাশের ছেলেপিলের আলফার সেই ভয়ঙ্কর রক্তস্রাবগুলোকে মেরে ফেলে। আকাশের স্পেশাল টিমের 4-5 জন খালি সক্ষম ভাবে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছে, আর তাছাড়া বাকি সবাই আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। কিন্তু আলফার নরপিশাচ টিমের কেউ বেঁচে নেই, সবাইকে আকাশের ছেলেপেলে শেষ করে দিয়েছে। আর এইসব দৃশ্য আলফা একটু দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল। তখনই আকাশ আলফাকে জিজ্ঞাসা করে, কিরে, আর কেউ বাকি নেই? থাকলে তাদেরকেও পাঠা। আরে পাগলা, সবেই তো মাত্র শুরু, কিন্তু তাতেই তো তোর লোকজন শেষ। কিন্তু আমার ছেলেপেলের হাতে জিম্মি, আর কিছু আমার টিমের ছেলেপেলের হাতে মার খেয়ে মাটিতে মরার মতন শুয়ে আছে। বাকি ছেলেপেলের সাথে যে লড়াই করবে তার জন্য মানুষ কোথায়? সে তোর চিন্তা করতে হবে না, তুই তোর মানুষ পাঠা। ঠিক আছে, দেখি, পাঠাচ্ছি। আলফা আবার ইশারা করে উপরের দিকে। তখন আরো একদল লাফিয়ে নিচে নেমে আসে। এদিকে আকাশের টিমে লোকজন আছে মাত্র 6-7 জন। তাই আকাশ নিজেও মাঠে নামার প্ল্যান করে। তাই সে কোমরে হাত দিয়ে মেশিন বের করে, কিন্তু সে দেখতে পায় কোমরে খালি, তার মেশিনের কভার এই আছে, কিন্তু তার মধ্যে মেশিন নাই। এটা দেখে আকাশের মাথা পুরো খারাপ হয়ে যায়। সে ভেবে পায় না যে তার এখান থেকে কে মেশিন সরিয়েছে। তখনই তার মনে পড়ে ইদনি আজ সকালবেলায় তার মাথার সামনে দাঁড়িয়েছিল, তার মনে সেই সরিয়েছে। আকাশ এসব নিয়ে ভাবতে ভাবতেই আলফার লোকজন তার উপরে হামলা শুরু করে দেয়। আলফার লোকজন আকাশের বাকি 6-7 জন লোককেও মেরে মাটিতে শুইয়ে দেয়। ফরিদও গুরুতর আহত, আকাশের অবস্থাও বেশ একটা ভালো না। তখনই আলফা আদেশ করে সবাইকে পিছনে হাঁটার জন্য। তার আদেশ মোতাবেক সবাই পিছনে চলে আসে, আর তখনই আলফা আকাশের পায়ের মধ্যে গুলি করে, যার ফলে সাথে সাথে আকাশ চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। তার পায়ে প্রচন্ড রকমের যন্ত্রণা হচ্ছে। আলফার মনে কোনো মায়া দয়া নেই, আসলে সত্যিই সে পাষাণ। আকাশ যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আলফা পিস্তল হাতে নিয়ে তার দিকে এগিয়ে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে তারপর তাকে বলে, কিরে বীর বাহাদুর, কেমন লাগলো এখন তোর? আগেই বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিস না, আমার পায়ে ধরে নিজের জীবনটা বাঁচিয়ে নে। কিন্তু তুই সেটা করলি না, বরং তুই আমার কথার তোয়াক্কা না করে আমার সাথে ফাইট শুরু কর। শান্তি হলো তো এখন তোর? আকাশ আলফার কথার কোনো উত্তর দেয় না, কারণ সে উত্তর দেওয়ার অবস্থায় নেই। সে চুপচাপ পা ধরে বসে আছে। ঠিক সেই সময় হুট করে কোথা থেকে যেন ইদনি চলে আসে। ইদনিকে দেখে আলফার নজর ইদনির দিকে পড়ে। তাই সে ইদনিকে বলে, কিরে, তুই আবার কোন ক্ষেতের মূলা? আমি কোনো ক্ষেতের মূলা না। আমি কে সেটা তুই জেনে যাবি, কিন্তু তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। কত বড় সাহস! তুই আমার স্বামীর গায়ে আঘাত করেছিস। তোকে তো আমি ছাড়বো না। আর শুধু তোকে একা নয়, আমার ভালোবাসার মানুষকে যে মারতে এসেছে তারা সবাই আজকে নিজের শেষটা দেখতে পাবি। ও, তার মানে তুই এই বীর বাহাদুরের বউ? যাক, ভালোই হয়েছে তুই এখানে এসেছিস। বীর বাহাদুরের সাথে তোর খেইলো খতম করে দিব। আমাকে মারার আগেই তো তোর সামনে আজরাইল এসে হাজির হবে। বাহ, বহু বড় বড় ডায়লগ ছাড়িস তোরা বউ জামাই। ভালো লাগলো তোদের ডায়লগ শুনে। ইদনি আর কিছু বলে না আলফাকে। সে বাঁকানো একটা হাসি দিয়ে হাতটা উপরে উঠিয়ে ঘোরাতে শুরু করে। তার মধ্যেই আলফার গুলি উড়ে যায়, আর সে ধুম করে মাটির উপরে নিজের দেহটা নিয়ে আসতে পড়ে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়, বিশেষ করে আকার। সে চোখ বড় বড় করে ইদনির দিকে তাকিয়ে আছে। সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। তখন ইদনি আবার বলে ওঠে, সবাই নিজের ভালো চাস তো আমার স্বামীর আশপাশ থেকে পালা, না হয় কখন কে তোদের বসের মতন তোদের খুলিয়ে উড়িয়ে দেয় তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ইদনির কথায় আলফার লোকজন সবাই ভয় পেয়ে যায়। তাই তারা আকাশের লোকজনকে ছেড়ে দিয়ে সবাই তার সামনে এসে জড়সড় হয়ে দাঁড়ায়। আর ইদনি শাড়ির ভিতর থেকে গুলিটা বের করে
আলফার দেহের সামনে এসে দাঁড়ায়। তারপর আলফার মৃতদেহের মুখটা টেনে ধরে তার মুখে ফায়ার করে গুলির সব কয়টা বুলেট ভিতর ঢুকিয়ে দেয়। তারপর সবাইকে চেঁচিয়ে বলে, দেখি কার কত ক্ষমতা আছে আমার স্বামীর গায়ে হাত দে তোরা। আমার ভালোবাসার কসম, কেউ জীবিত ফিরতে পারবি না। আর আসল মাফিয়াগিরি কাকে বলে আমার ওনার গায়ে হাত দিলে তোরা বুঝতে পারবি। ইদনির কথা শুনে সবার কলিজা ধুপধুপ করতে শুরু করে। তাই কেউ আকাশের সামনে আসার সাহস করে না। তাই ইদনি আবার বলে, তোরা নিজের জীবন বাঁচাতে চাস তো এই দেশ ছেড়ে পালা, না হয় কিন্তু তোদের অবস্থাও খারাপ করে ছেড়ে দিব। ইদনির কথা শুনে আলফার ছেলে ফেলে পালাতে শুরু করে। এদিকে ইদনি আকাশকে এসে জড়ি ধরে কান্না করতে শুরু করে আর আকাশকে বলতে থাকে, আমায় ক্ষমা করে দিন প্লিজ, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, প্লিজ আমায় মাফ করে দিন। ভুলের বিষয়টা না হয় পরে দেখা যাবে, কিন্তু আগে এটা বলো যে তুমি আমার এসবের বিষয়ে জানলে কি করে, আর তুমি কাদেরকে দিয়ে আলফাকে মেরেছো? আপনি গত পরশু রাতে যখন রকি না কার সাথে যেন কথা বলছিলেন, তখন আমি আপনার সমস্ত কিছুই শুনেছি, আর তখনই বুঝতে পেরেছি যে আপনি আমায় কতটা ভালোবাসেন। তাই সেদিন আপনার সাথে সাথে আমিও প্ল্যান সাজাই আপনার শত্রুকে মারার জন্য, কারণ সে আমার প্রিয় মানুষকে মারতে দেশে এসেছে। তাই আজ সকালে আপনার তোষকের নিচ থেকে পিস্তলটা সরিয়ে ফেলি আমি, কারণ তাকে আমি মারবো বলেই ঠিক করে নিয়েছিলাম, তবে তার সম্পর্কে কিছুই জানতাম না আমি। তাই আজকে স্কুলে না গিয়ে আপনার পিছু নিয়েছি, পরে আপনার পিছু নিতে নিতে এখানে এসে পৌঁছেছি। আর আমার সাথে সাথে আমার সাহায্যকারীও এসেছে, যে কিনা আপনার শত্রুর মাথায় গুলি করেছে। সে কি, আর কোথায় পেয়েছো তাকে তুমি? ওই যে দেখেন, টাওয়ারের উপরে গুলি নিয়ে বসে আছে, আর সে হলো আমার গ্রামের একজন সন্ত্রাস। তবে সে আমায় অনেক ভালোবাসে, তাই সে আমার কথায় আপনাকে বাঁচাতে এসেছে, কারণ আমার জন্য সে সব কিছুই করতে পারে। আমার যখন আপনার সাথে বিয়ে হয় তখন সে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তাকে ভালোবাসি না বিধায় না করেছিলাম, আর বলেছিলাম কোনো হাঙ্গামা না করতে। তাই সে তখন কোনো হাঙ্গামা করেনি। সে সেদিনও আমার কথা শুনেছে, আজও সে আমার কথায় এখানে এসেছে। ও, সবই ঠিক আছে, আমায় বাঁচিয়েছো ভালো কথা, কিন্তু আমায় এভাবে না ঠকালেও চলতো। তবে সমস্যা নেই, হয়তো কিছু সময়ের মাঝে পায়ের যন্ত্রণায় আমার দেহ প্রাণ হারাবে, তারপর তুমি তোমার স্কুলের সেই ছেলেটার কাছে চলে যেতে পারবে। কেউ তোমায় আর জ্বালাবে না, আমার গার্ডরাও তোমায় পেরেশান করবে না, আর নালিশ তো করবেই না তোমার নামে। ইদনি আকাশের কথা শুনে সজোরে কান্না করে দেয়। সে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে আকাশকে। তারপর তাকে কান্না করতে করতে বলতে থাকে, না, আপনার কিছু হতে দিব না। আমি আপনাকেই ভালোবাসি। আমি সেই ছেলেকে ভালোবাসি না। আমি শুধু রাগের বশে সেই ছেলের সাথে কথাবার্তা বলেছিলাম, কিন্তু আমার মনে তাকে নিয়ে গভীর কোনো ফিলিংস ছিল না। প্লিজ আপনি আমায় মাফ করে দিন। ইদনি, তুমি ভুল কিছু করনি, বরং ভুলটা আমি করেছি, যে আমি তোমায় জোর করে বিয়ে করেছি। আমি তোমায় জোর করে বিয়ে করে ভালোবাসার চেষ্টা করেছি, তাই তুমি তোমার কাজটাই করেছো। তুমি আমায় রেখে পরকীয়ায় লিপ্ত হয়েছ, তবে তুমি তোমার কাজ করলেও সেটা আমার পক্ষে মানা সম্ভব না। না না, আপনি কোনো ভুল করেননি। আপনি আমায় বিয়ে করে ঠিকই করেছেন। আমি আপনার পা দুটো ধরে ক্ষমা চাইছি। আপনি প্লিজ আমায় মাফ করে দিন। আপনি বিশ্বাস করুন, সেই ছেলের সাথে রিলেশনে জড়াইনি, সবটাই ছিল আমার রাগ। জাস্ট তার সাথে শুধু আমি কথা বলেছি, এছাড়া কিছুই না। আকাশ ইদনিকে আর কিছু বলে না। সে একটা মুচকি হাসি দেয়, পরে তার চোখটা অফ হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে শুয়ে আছে, আর তার পাশে তার মা এবং ইদনি বসে আছে। ইদনি আকাশের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে কান্না করতে করতে সকলের সামনে আকাশের কপালে গালে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করে। আকাশ ইদনির আচরণে বেকুব হয়ে যায়, কিন্তু সে কোনো ধরনের রিয়াকশন করার মতন অবস্থাতে নেই। তবে তার খুব হাসি পাচ্ছে ইদনির পাগলামি দেখে। তখন আকাশের আম্মু বলে ওঠে, ইদনি মা, হয়েছে, এবার থাম। আর আকাশ, তুইও ইদনির উপরে রেগে থাকিস না, কারণ সে আমায় সবটাই খুলে বলেছে। আর আজ তোর জ্ঞান ফিরেছে পাক্কা 2 দিন পর। সে এই 2 দিনে এক ফোঁটা পানিও মুখে নেয়নি। আমি আর দিয়া তাকে এই 2 দিনে এতবার খাওয়ার জন্য জোর করেছি, কিন্তু তার এক কথা, তুই সুস্থ হওয়া ছাড়া সে এক ফোঁটা পানিও মুখে নেবে না। সে তার জেদের উপরে অটুট ছিল।
তাকে আমি আর দিয়া মিলে কোনোভাবেই খাওয়াতে পারিনি। মেয়েটা তোকে আগে ভালো না বাসলেও এখন তোকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। বাবা, তুই আর তার উপর রাগ করে থাকিস না, অভিমান করে থাকিস না। আকাশের মায়ের কথায় আর ইদ্দির পরিবর্তন থেকে সে তাকে মাফ করে দেয়। এভাবেই হসপিটালে অনেক কয়দিন কেটে যায়। আকাশ এখন পুরোপুরি সুস্থ। সে আগে হাঁটাচলা করতে পারতো না, বাট এখন আগের ন্যায় হাঁটাচলা করতে পারে। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়। আকাশকে বাসায় আনা হয়েছে আজ 1 সপ্তাহে। সে এখন পুরোপুরি আগের ন্যায় সুস্থ হয়ে গেছে। যদিও সে 1 সপ্তাহ আগে সুস্থ হয়েছে, তবুও সে 1 সপ্তাহে বাসায় রেস্টে ছিল। হসপিটাল থেকে নিয়ে শুরু করে বাসায় এনেছে পর্যন্ত ইদ্দির পা যেন থামি নেই। সে আকাশের সমস্ত ভালো মন্দের দেখভাল করায় 24 ঘন্টায় নিয়োজিত। এসবের মাঝে ইদ্দির স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ, তাই আকাশকে তাকে বলে স্কুলে যেতে। ইদনি, তুমি আবার স্কুলে যাতায়াত শুরু করো। ঠিক আছে। আকাশের কথা মতন ইদনি স্কুলে যায়, কিন্তু সেই ছেলেটা ইদনিকে এতদিন পরে দেখতে পেয়ে তাকে পাগল বানিয়ে ফেলে। কিন্তু ইদনি তার সাথে কোনো ধরনের কথাই বলে না। কিন্তু ছেলেটাও নাসর বান্দা, সে ইদনির পিছনে পড়ে আছে। তাই ইদনিও সেই ছেলেটাকে বলে আগামীকাল টিফিন ব্রেকে তার সাথে কথা বলতে। তারপর ইদনি সেদিন বাসায় এসে আকাশকেও বলে আগামীকাল টিফিন ব্রেকে তার সাথে স্কুলে একটু দেখা করতে। পরের দিন টিফিন ব্রেকে সেই ছেলেটা ইদনির জন্য একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আকাশ ও ইদনির কথা মতন স্কুলে যায়। টিফিনের সময় ইদনি আকাশকে সেই ছেলেটার সামনে নিয়ে গিয়ে বলে, আমি বিবাহিত, উনি হচ্ছেন আমার স্বামী। ইদনি ছেলেটাকে 2টা কথা বলে তার সামনে আকাশের ঠোঁটে কিস করতে আরম্ভ করে। ইদনির আচরণে ছেলেটা যা বোঝার তা বুঝে নিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটা সেখান থেকে চলে যেতেই ইদনি আকাশকে ছেড়ে দেয়। ইদনির এমন আচরণে আকাশ হাসতে হাসতে তাকে বলে, মানুষের সামনে এমন করাটা কি খুব প্রয়োজন ছিল? অনেক প্রয়োজন ছিল, কারণ আমি এতদিন স্বামী কি জিনিস তার মূল্য বুঝিনি। তাই এখন থেকে মূল্য বোঝার ট্রাই করব, আর সব জায়গায় আপনার স্ত্রীর কর্তব্য পালন করব। কারণ আপনাকে আমি হারাতে চাই না। অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। আর আমার ভালোবাসা আমি মানুষের সামনে হোক বা অগোচরে হোক তা প্রকাশ করার কমতি রাখবো না। যেখানেই প্রয়োজন হবে সেখানেই ব্যবহার করব। ইদনির কথা শুনে আকাশের ভিতরে খুশির জোয়ার বইতে শুরু করে, কারণ ইদনি আর আগের মতন নেই। সে সত্যিই এখন তার মনের মতন হয়ে গেছে। তাই আকাশ তাকে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে নেয়। তারপর তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, একদম বউ বউ ভাব চলে এসেছে তোমার মাঝে। এখন খালি একটা বাচ্চার মা বানিয়ে দিলেই তুমি পরিপূর্ণ হয়ে যাবে। আকাশের কথা শুনে ইদনি লজ্জায় লাল হয়ে যায়। তার উপরে আকাশ তাকে আরো লাল করে দেয়। আজ রাতটা আসুক খালি, তারপর তোমার লজ্জা ভাঙিয়ে বাচ্চার মা বানিয়ে দিব তোমায়। ইদনির লজ্জার কারণে চোখে মুখে কোনো কিছু দেখতে পাচ্ছে না। তাই সে আকাশের শর্ট খামচে ধরে তার বুকে মুখ লাগায়। তারপর আকাশকে বলে, প্লিজ এখন আর লজ্জা দিয়েন না, রাতেরটা রাতে দেখা যাবে। আকাশ তাকে আর কিছু না বলে নিজেও 2 হাত দিয়ে ইদনিকে জড়িয়ে ধরে। তখনই দিয়া সেখানে চলে আসে। দিয়া এসে আকাশ আর ইদনিকে রোমান্টিক অবস্থায় দেখতে পেয়ে বলে, এটা যেন স্কুল নয়, এটা রমনার পার্ক হয়ে গিয়েছে। আকাশ আর ইদনি দিয়ার কথা শুনে ব্যাপক লজ্জা পায়। তাই তাড়াতাড়ি দুজনেই সিঁড়ি দিয়ে 2 দিক চলে যায়। ইদনি ক্লাসে চলে যায় আর আকাশ গাড়ি নিয়ে অন্য কোথাও। কিন্তু কথাটা হচ্ছে আজ রাতের ইতিহাস নিয়ে। ইদনি আর আকাশ কিভাবে ইতিহাস রচিত করবে সেটাই এখন আসল বিষয়। কিন্তু এই বিষয়ে তো পাঠক পাঠিকাদের কিছু বলা যাবে না। ইদনি আর আকাশ ইতিহাস রটালে সেটা তাদের ইতিহাস পাতায় যোগ হবে, কিন্তু পাঠক পাঠিকারা সেসব শুনলে দুসু হয়ে যাবে। তাই আর বেশি কিছু বলবো না, কারণ পার্সোনাল আলাপ আলোচনা করার সামনে করতে নেই। তাই বিদায় নিচ্ছি। এইভাবে শেষ হলো আরেকটি গল্প। সবাই ভালো থাকুন,